এটা আমি কি দেখলাম? আবার সেই স্বপ্ন? কেন 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 এই স্বপ্ন বারবার আমার ঘুমের মধ্যে আসে? গভীর রাতে চন্দ্রাকে একলা বিড়বিড় করতে দেখে তার মা মিনতি একটা হাই তুলে ঘুম জড়ানো চোখে প্রশ্ন করল, কি রে চন্দ্রা, কি হয়েছে? মা। চন্দ্রার ওই ভয় ও সংশয় মিশ্রিত কণ্ঠস্বর আর উড়ে যাওয়া মুখের রং দেখে মিনতি দেবী আর বিছানায় শুয়ে থাকতে পারলেন না। সাথে সাথে তিনি বিছানায় উঠে বসে আবারও চন্দ্রাকে জিজ্ঞাসা করলেন, বল মা, কি হয়েছে? কোনো কারণে ভয় পেয়েছিস? হ্যাঁ মা, সেই স্বপ্নটা আবার আমার আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না মা তোর, আমি আছি তো। আমি আবার সেই স্বপ্নটা দেখেছি। কোন স্বপ্নের কথা বলছিস তুই? আমি স্বপ্নে দেখলাম জঙ্গলে হুবহু আমারই মতন দেখতে একটি মেয়ে আমাকে হাত নেড়ে ডাকছে। মনে হচ্ছে সে যেন আমাকে কিছু বলতে চায়। তার পরনে কনের সাজ, কিন্তু আমি তার কাছে যেতেই সে যেন কোথায় উধাও হয়ে গেল। এইবার বুঝেছি, তুই এই জন্য এত ভয় পেয়েছিস। চিন্তা করিস না, ঘুমিয়ে পড়। হ্যাঁ, আমি বরং তোর কপালে হাত বুলিয়ে দিই, দেখবি এক্ষুনি ঘুম চলে আসবে। আমার একটা কথার উত্তর দেবে? কি কথা? আমার গলায় এই দাগটা কিসের? ওটা তোর জন্মের সময় থেকেই ছিল। চন্দ্রা আর কোনো কথা না বলে নিজের দেহটায় এবার এলিয়ে দিল বিছানায়। মিনতি দেবী চন্দ্রার চুলে বিলি কাটতে কাটতে পুনরায় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। দুটি ভিক্ষা দাও মা, কে কোথায় আছো? দুটি ভিক্ষা দাও। সদর দরজার বাইরে অপরিচিত একটি কণ্ঠস্বর শুনে এক ছুটে চন্দ্রা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখল একটা ষাটোর্ধ্ব লোক হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আগন্তুক লোকটির চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। কালের নিয়মে ত্বকে ফুটে উঠেছে বলিরেখার ছাপ। পরনে এক শতচ্ছিন্ন ময়লা পাঞ্জাবি আর এক ধুলো মলিন কর্দমাক্ত ধুতি। কালের নিয়মে গালের দাড়িতেও পাক ধরেছে। অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা লোকটিকে চন্দ্রা আপাদ মস্তক পর্যবেক্ষণ করার পর প্রশ্ন করল, কি চাই? আশ্চর্যের বিষয়, আগন্তুক লোকটি চন্দ্রার প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকটিকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চন্দ্রা বলল, অদ্ভুত তো, আমি তো কিছু জিজ্ঞেস করছি আপনাকে, এখানে কি চাই? চন্দ্রার প্রশ্নে যেন হকচকিয়ে উঠল লোকটি। কোনো রকমে আমতা আমতা করে লোকটি বলল, আমাকে দুটি ভিক্ষা দেবে? 7 দিন হয়ে গেল কিচ্ছু খাইনি। সেটাই তো এতক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম। যাই হোক, তুমি একটু অপেক্ষা করো এখানে, আমি এক্ষুনি আসছি। আগন্তুক ব্যক্তিটিকে অপেক্ষা করতে বলে চন্দ্রা ভেতরে গিয়ে একটা থালাতে সাজিয়ে এনে লোকটার সামনে এসে দাঁড়ালো। এই নাও। চন্দ্রার কথাতে লোকটির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে একইভাবে তার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটিকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে এবার খানিকটা বিরক্তি প্রকাশ করে চন্দ্রা বলল, কি ব্যাপার কি বলুন তো, আপনি ওভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? পারুল, আমি জানতাম তোমার কিচ্ছু হয়নি, তুমি বেঁচে আছো। কে পারুল? আর এসব আপনি কি বলছেন? তুমি আমার পারুল। আপনার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তখন থেকে কি যা তা বলছেন বলুন তো, আমি আপনার পারুল হতে যাব কেন? আমি সত্যি বলছি, আমি তোমার বসন্ত আর তুমি আমার পারুল। ছাড়ুন, ছাড়ুন বলছি, আমার হাতটা ছাড়ুন। না, ছাড়বো না। আগে বলো তুমি আমার পারুল। এই জন্য আপনাদের মতো লোকেদের কেউ ভিক্ষে দেয় না। আপনার বয়স দেখে তো মনে হচ্ছে 3 কাল কি 1 কালে ঠেকেছে, কিন্তু স্বভাব চরিত্রের এত খারাপ। তুমি আমাকে ভুল বুঝছো পারুল। আমি একদম ঠিক বুঝেছি, আপনার ব্যবস্থা আমি করছি। বাবা, বাবা! মেয়ের চিৎকার শুনে হরিহর তড়ি ঘড়ি ঘর থেকে বেরিয়ে এসে দেখল বসন্ত পারুলের হাত চেপে ধরে রেখেছে। এই বুড়ো,
এক্ষুনি আমার মেয়ের হাত ছেড়ে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হবে। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। তুই ছাড়বে না, তোর বাপ ছাড়বে। লাঠির দুঘা পড়লে এসব কাজ করা জন্মের মতন ভুলে যাবি। রঘু, তপন, কোথায় তোরা? এক ধমক দিয়ে তিনি বললেন, এই বুড়ো আমার মেয়ের হাত ধরেছে। এই লোকটার এমন অবস্থা কর, নিজের পায়ে যেন আর কোনোদিন দাঁড়াতে না পারে। জমিদারের আদেশ পেয়ে রঘু বসন্তকে জোরে ধাক্কা দিতে টাল সামলাতে না পেরে সে মেঝেতে পড়ে গেল। আর তারপরই জমিদার হরিহর চাটুর্যের লেঠেলরা অমানবিকভাবে মারতে শুরু করলো বসন্তকে। লাঠির প্রতিটা আঘাত বসন্তের শরীরে পড়ার সাথে তার শরীর ক্রমশই নিস্তেজ হয়ে এলেও বসন্ত এক দৃষ্টে চন্দ্রার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে একটাই নাম আওড়াতে থাকলো, পারুল। শেষমেশ জমিদারের লেঠেলদের অমানবিক প্রহার সহ্য করতে না পেরে বসন্ত জ্ঞান হারিয়ে পড়ল। এই মনে হচ্ছে মরে গেছে। তোরা বরং এক কাজ কর, এর দেহটা জঙ্গলে ফেলে দিয়ে আয়। আমার মেয়ের হাত ধরে টানা। চলে আয় চন্দ্রা। চন্দ্রা, এখানে বসে কি ভাবছিস? না রে, তেমন কিছু না, আসলে মনটা ভালো নেই। তুই কি এখনো দুপুরের ঘটনা নিয়ে মনমরা হয়ে আছিস? হ্যাঁ রে, আমার বড্ড খারাপ লাগছে। সত্যি কথা বলতে, লোকটার চোখে একরকমের মায়া আর সততা দেখেছি। লোকটাকে যখন ওই লেঠেলরা অমানসিকভাবে মারছিল, তখনও লোকটা না নিজেকে বাঁচাবার কোনো চেষ্টা না করে এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। আমার কি মনে হয় বলতো, লোকটার মাথার সাথে সাথে চরিত্রও খারাপ। না রে, আমার সেরকম মনে হয়নি। আমার মনে হয় ওই লোকটা হয়তো একসময় কাউকে খুব ভালোবাসতো, যার মুখের সাথে হয়তো আমার কোনো রকমভাবে মিল রয়েছে। এরকম আবার হয় নাকি? এগুলো শুধুই রূপকথার গল্পেই সম্ভব, বাস্তবে হয় না। জানি না বাবু, তবে আমার না বড্ড খারাপ লাগছে। এই কথাটা বলতে গিয়ে সেটাই তো বলা হলো না। আজ তো চণ্ডী মণ্ডপে কীর্তন হচ্ছে, যাবি তো? হ্যাঁ রে। তা কখন যাবি? একটু পরেই তো নাম কীর্তন শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি চল। চল। কথা শেষ করে চন্দ্রা আর চম্পা দুজনেই চণ্ডী মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিল। পাখিরা ধীরে ধীরে ফিরে আসছে তাদের বাসায়। চারপাশ থেকে ভেসে আসছে হিংস্র জন্তু জানোয়ারের হাঁক ডাক। এতক্ষণে জঙ্গলে বড় গাছের নিচে অচৈতন্য অবস্থায় পড়েছিল বসন্তের দেহটা। তার সারা দেহে অজস্র আঘাতের চিহ্ন। ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসতেই যন্ত্রণায় কাতরাতে থাকা ষাটোর্ধ্ব বসন্ত কোনো রকমে উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। অস্ফুট স্বরে সে জল চাইতে লাগলো, কিন্তু এই গভীর জঙ্গলে সে কাউকেই দেখতে পেল না। এমতাবস্থায় দেবদূতের ন্যায় তার সামনে এসে উপস্থিত হলো একটি ছেলে, বয়স ওই 18-র কাছাকাছি। কে তুমি? আর এই সন্ধ্যাবেলা জঙ্গলেই বা কি করছো? আমাকে একটু জল দেবে? ভীষণ পিপাসা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। জল পান করে এবার ধীরে ধীরে উঠে বসলো। তারপর ছেলেটিকে বলল, অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি না থাকলে আজ বোধহয়। না 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 না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি জল চাইছিলে, আমি সামান্য জল দিয়েছি, এটা আর এমন কি? কিন্তু তোমার সারা শরীরে এমন আঘাত, এটা ঠিক বুঝতে পারলাম না তো। সেসব অনেক কথা। কথায় কথায় তো তোমার নামটাই জানা হলো না। ও হ্যাঁ, আমার নাম রামু, আমি পাশের গ্রামেই থাকি। তোমার নাম কি? আমার নাম বসন্ত। আমিও একটা সময় গ্রামেই থাকতাম, কিন্তু 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 কি? তুমি তো বললেই না তোমার এই অবস্থা হলো কি করে। সেসব তো অনেক কথা, সব কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আরে তুমি বলো না,
আমার গল্প শুনতে কিন্তু বেশ লাগে। গল্প? হয়তো সেগুলো তোমার কাছে গল্প, আমার কাছে সেটাই সত্যি। মানে? আজ প্রায় 25 বছর পর আমি আমার পারুলকে দেখলাম ভুবনপুর গ্রামের জমিদার বাড়িতে। আমি ওকে ঠিক চিনেছিলাম, কিন্তু ও আমাকে চিনতে পারলো না। বসন্ত দুপুরবেলায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে রামুকে বিস্তারিত বর্ণনা করার পর রামু বলল, আরে ভুবনপুর কেন, আশেপাশের কোনো গ্রামের পোলাপানের সাহস নেই জমিদারের মেয়ে চন্দ্রার দিকে চোখ তুলে তাকাক। তোমার ভাগ্য ভালো জমিদার হরিহর চাটুর্যে তোমাকে প্রাণে মেরে ফেলেনি, আর তুমি বলছো জমিদারের মেয়ের হাত ধরে তুমি কোনো দোষ করনি। তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আর নিজের ভালোবাসার মানুষের হাত ধরা তো অন্যায় নয়। ভালোবাসার মানুষ? তুমি জমিদারের মেয়ে চন্দ্রাকে ভালোবাসো? চন্দ্রা নয়, পারুল। ধুর, এ কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। একবার বলছো পারুল, একবার বলছো জমিদারের মেয়ে। আরে বাবা, জমিদারের মেয়ের নাম পারুল নয়, জমিদারের মেয়ের নাম চন্দ্রা। না, 25 বছর আগে পারুল জমিদার বাড়ির মেয়ে ছিল। ওকে আমি ভালোবাসতাম, এমনকি আমাদের বিয়ে হওয়ারও কথা ছিল। এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? কেন? তুমি বুঝি অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করছো? তাই এত রেগে রেগে কথা বলছো যে? কিছুক্ষণই তো দেরি হয়েছে, তাই এত রাগ? তো রাগ করবো না? সেই কোন দুপুর থেকে বসে আছি, বিকেল হতে চললো, এতক্ষণে তুমি এলে। আমার ঘাট হয়েছে বাবা, আর দেরি হবে না। যে জন্য তোমাকে ডেকে পাঠানো সেটাই তো বলা হলো না। একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর শুনি? আন্দাজ করো কি হতে পারে। আমি জানি না, তুমি তাড়াতাড়ি বলো দেখি। আমি মাকে তোমার কথা বলেছি, দাদা তোমার সাথে কথা বলতে চেয়েছে। কি বলছো তুমি, সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই বলছি। কিন্তু পারুল, আমি যে এখনো সেরকম ভাবে কিছু করে উঠতে পারিনি। এই বিয়েতে মত দেবে? আমি মাকে সবটা বলেছি, মায়ের এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমার ভাগ্য কি আর অত ভালো? যখনই আমার জীবনে ভালো কিছু হয়, ঈশ্বর সবটা ঘেঁটে দেন। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, এত চিন্তা করো না, দেখবে সবটা ভালো হবে। আমি আছি তো তোমার পাশে। সবটা ভালো হলেই ভালো, কিন্তু পারুল, যদি দাদা না মানেন, যদি জাতপাত নিয়ে আপত্তি করেন, তাহলে আমরা লড়াই করব, তবুও আমরা একে অপরকে ছেড়ে যাব না। আমরা দুজনে মিলে সব বাধা পেরোব। নাম ছোটকর্তা। আসুন না মশাই, আসুন, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আজ্ঞা ছোটকর্তা, একখান কথা কইতে চাই, যদি অভয় দেন তাহলে কইতে পারি। আরে যা বলতে চাও নির্ভয় বলো। আসলে আমি কইতেছিলাম, এইটা একেবারে ঠিক সময় ছোটকর্তা, সবকিছু বুঝ জানি আমার। যেটা বলতে চাও খোলসা করে বলো দেখি। আমি কইতে চাইছি, সময় আয়া পড়েছে ছোটকর্তা। জমিদার বাবু তো এখন আর নাই, কিন্তু আপনার সৎ মা এখনো বাচ্চা আছেন। উনি যদি কোনোদিন চাইয়া বসেন সম্পত্তির অর্ধেক ভাগ পারুলে দিতে হইব, বা পারুলের বিয়ার পর তার জামাই আইসা সম্পত্তির ভাগ দাবি করে, তাহলে কি হইবে একবার ভাববে দেখছেন? মানে বাবা মরে যাওয়ার পর তো সবকিছু আমার নামে? আগে ছোটকর্তা, সব থেকে বড় কথা, জমিদার বাবু তো আর কোনো দলিল কইরা যাননি। ওসব মুখের কথা আজকাল কোনো কাম হয় না। বুঝলে যাবেন না, গিন্নিমা এখনো কিন্তু জীবিত। উনি যদি উইল কইরা কোনো দাবি তোলেন, তাইলে ঝামেলা হইতে পারে। আমি কই কি, গিন্নিমা কিছু করার আগে আপনি বরং উইল বানাইয়া সবকিছু নিজের নামে কইরা নেন। কথাটা খুব একটা মন্দ বলনি নায়েব। আমি কি আপনার খারাপ চাইতে পারি ছোটকর্তা? ছোট থেকে আপনারা দেখতাছি, আপনার মা গত হওয়ার পর জমিদার বাবু আপনার সৎ মায়ের ঘরে আনলেন। নতুন গিন্নিমা আসার আগে বাবু আপনারে কত ভালোবাসতেন, কিন্তু তারপর থেকে সব বদলা গেল। গিন্নিমা তো পারুলের মা, উনি চাইলেই দাবি করতে পারেন। সব সময় থাকতে থাকতে আপনি এই সব কিছু নিজের নামে কইরা দেন, কিছু হইলে কপাল চাপড়াইয়া কুল পাইবেন না। কিন্তু কিন্তু মা তো আমাকে স্নেহ করে, সৎ ছেলে বলে কখনো দূরে সরিয়ে দেয়নি। ছোটকর্তা, হাজার হোক পারুল গিন্নিমা নিজের মাইয়া। সম্পত্তির লোভ বড় লোভ। বড় কথা, গিন্নিমার বয়স হয়েছে। আপনি যদি বলেন আরে না মানলে আমি তো আছি, দলিলের ব্যবস্থা আমি কইরা দিব। ঠিক আছে, এই কথা যেন আর কারো কানে না যায়, মা যেন এই বিষয়ে কিছু জানতে না পারে। কয়টা আর একখান কথা শুনছি,
পারুল নাকি কোনো একটা পোলার সাথে প্রেম প্রীতি করতেছে। কি? কোন ছেলে? আগে পোলাটার নাম হচ্ছে বসন্ত। এই গ্রামেই বাস করে, কিন্তু আমাকে জাতের নয়, এই নিচু জাতের। প্রায় তো দেখি পারুল আর ওই পোলাটারে নদীর তীরে হাতে হাত রাইকা প্রেম আলাপ করতে। ভাই দেখুন কথা, যদি ওই পোলার লগে বিয়া হয় তাহলে তো সমাজে আর মান ইজ্জত বলিয়া কিছুই থাকুম না। এসব কি বলছেন? আমি তো এসবের কিছুই জানি না। আমি যতদূর জানি গিন্নি মায়া বিষয় জানে। ঠিক আছে, আপনি দলিল বানানোর ব্যবস্থা করুন, আর পারুলের ব্যবস্থা আমি করছি। নিশ্চয়ই ছোট কথা, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। পারুল দাঁড়া, কোথায় যাচ্ছিস? আসলে দাদা, মালার বাড়িতে যাচ্ছি। আজকাল তো দেখছি ভালোই মিথ্যে কথা বলা শিখেছিস। মালার বাড়িতে যাচ্ছিস নাকি নদীর ঘাটে ওই নিচু জাতের ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছিস? দাদা, তুই কি ভাবছিস কোনো খবরই আমার কানে আসে না? আর আমি কি জানি না কি চলছে? নদীর ধারে, জঙ্গলে, গাছতলায় সব খবর আমার কানে আসে পারুল। আমি তোকে প্রথমবার আর শেষবারের মতন বলছি, ওই ছেলের সাথে মেলামেশা বন্ধ কর। দাদা, আমি বসন্তকে ভালোবাসি। তোর লজ্জা করে না দাদার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতে? দাদা, তুমি আমার কথা বিশ্বাস করো, ও খুব ভালো ছেলে। চুপ! ও কেমন ছেলে আমি তোর কাছে জানতে চাইনি। দাদা, তুমি একবার ওর সাথে কথা বলে দেখো। আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি রে। ছি 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 ছি! পারুল, এত অধঃপতন হয়েছে তোর। আমার এই সম্পর্কে কোনো সম্মতি নেই। বিয়ে করলে আমি ওকেই করব। পারুল, তুই আমার ছোট বোন, তাই এতক্ষণ আমি সব কথা শুনছি। না হলে কি করবে কি? ভুলে যাস না পারুল, বাবা মারা যাওয়ার পরে বিশাল জমিদারি, সমস্ত সম্পত্তি, লোক লস্কর সব একার হাতে সামলাচ্ছি। আর তুই কি ভাবছিস একটা নিচু জাতের ছেলের সঙ্গে বিয়ে করে? সম্পত্তি? তুমি কি ভেবেছো এই বিশাল সম্পত্তির মালিক একা তুমি? আমার এতে কোনো অধিকার নেই? তাহলে তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। বাহ, এখন আমাকে সম্পত্তির ভাগ বাটোয়ারা শেখাবি তুই? বাবা সব সময় বলতো, তোরা দুজনেই আমার কাছে সমান, এই সম্পত্তিতে আমারও অর্ধেক। বাবার নেই, দলিলে কিচ্ছু লেখা নেই, যা আছে সব আমার নামে। আর হ্যাঁ, একটা শেষ কথা বলছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আমি যেখানে ঠিক করব সেখানেই তোর বিয়ে হবে। ওই ঘটনার বেশ কিছুদিন পরেই পারুলের মায়ের আকস্মিক মৃত্যু হয়। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়। আমি অনেক চেষ্টা করেও পারুলের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন ওর বান্ধবী মারফত জানতে পারি ওর দাদা মানে হরিহর চাটুর্যে ওর বিয়ে ঠিক করেছে। তারপর কি হলো? পারুল ওই চিঠিতে লিখে জানিয়েছিল এটা দাদার পছন্দ করা ছেলে, সে বিয়ে করবে না। বিয়ের দিন রাতে সে পালিয়ে যাবে আমার সঙ্গে। তো পরিকল্পনা অনুসারে ওর বিয়ের দিন রাতে আমি ওর অপেক্ষা করছিলাম জঙ্গলের ধারে, কিন্তু ও এলো না। কেন? এই কেন ওর উত্তরটা আমি আজও পাইনি। তারপর যেটা ঘটলো সেটা আমি কল্পনাও করতে পারিনি। এত রাতে আপনি এখানে কেন? খুব অবাক হচ্ছিস নাকি? দেখছেন কর্তা, এখন কেমন সাধু সাজার চেষ্টা করতেছে। এসব করে কোনো লাভ হবে না। বল, আমার বোন কোথায় বল। আপনার বোন কোথায় সেটা আমি কি করে জানবো? বেয়াদব, আবার মুখে মুখে কথা। আমি তোকে শেষবারের মতন বলছি, আমার বোন কোথায়? আমি সত্যিই জানি না পারুল কোথায়। সব থেকে বড় কথা, আপনার বোন তো আপনার সাথে একই ভিটে থাকে, তো আমার সঙ্গে তো থাকে না। মশাই, এই ছেলে এমনিতে মুখ খুলবে না। ঠিকই কইছেন জমিদার বাবু, তবে এই পোলার ভিটে তল্লাশি লিয়া দেখা উচিত। এই আমার দৃঢ় বিশ্বাস কিছু না কিছু ঠিক পাওয়া যাবে। কেন? আমি কি করেছি যে আপনারা আমার ভিটে তল্লাশি নেবেন? সেই কৈফিয়ত কি আমরা তোকে দেবো নাকি? হ্যাঁ রঘু, তপন, তোরা ভালো করে খুঁজে দেখ, নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। নায়েব মশাই, আপনিও যান। আজ্ঞে কর্তা। আমার তো মনে হচ্ছে ওরা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছিল। হ্যাঁ, ঘর তল্লাশি নেওয়া শুরু করার কিছুক্ষণের মধ্যেই জমিদারের নায়েব চিৎকার করে উঠল, পাইছি কর্তা, পাইছি। কি পেয়েছেন? এই দেখেন কর্তা,
পারুলের? এই, এগুলো তোর কাছে এলো কি করে? আমি সত্যি সত্যিই জানি না। বল হতচ্ছাড়া, বল তুই আমার বোনের সাথে কি করেছিস? আমার বোন কোথায় আর সব গয়না তোর কাছে এলো কি করে? আমি জানি না এগুলো আমার কাছে কি করে এলো। আমি সত্যিই জানি না। আর এও জানি না পারুল কোথায়। তুই সব জানস, কিন্তু এখন সুখ দিয়ে আসস কিসের লাইগা? হ্যাঁ রঘু, তপন, তোরা খাড়াই আসিস কিসের লাইগা? এক্ষুনি পোলার হাড়গড় ভাঙা ফেল। আমাকে ছেড়ে দাও। আমি 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 কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি। এক কাজ করুন না মশাই, একে জঙ্গলে ফেলে দিয়ে আসুন। এই গা কইতা, আপনি যেমন কইবেন। ওরা হয়তো ভেবেছিল আমি মরে গিয়েছিলাম, কিন্তু পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি একটা গাছের তলায় পড়ে আছি। সারা শরীর আর মাথায় অসহ্য যন্ত্রণা। আমি বুঝতে পেরেছিলাম আমার বিরুদ্ধে কোনো গভীর চক্রান্ত করার হয়েছে। পিছনে হরিহর চাটুর্যা তার নায়েব ছিল, এ কথা বুঝতে আমার বাকি রইল না। এটা তো বুঝতেই পারছি, তোমার সাথে একটা বিরাট ষড়যন্ত্র করা হয়েছিল। আমি বুঝতে পারছিলাম যদি আমি গ্রামে ফিরে যাই তাহলে আমাকে ওই হরিহর চাটুর্যে প্রাণেই মেরে ফেলবে। তাই আমি আর গ্রামে ফিরে যাইনি। নিজের ভিটে মাটি ছেড়ে পারুলের খোঁজ করতে লাগলাম। দেখতে দেখতে আজ 25টা বছর হয়ে গেল আমি ওকে খুঁজে চলেছি। আর আজ অজান্তে যখন জমিদার বাড়িতে জমিদারের মেয়েকে দেখি তখন আমার মনে হয়েছিল ওই আমার পারুল। আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি না বুঝে হয়তো অনেক কথা তোমাকে বলে ফেলেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। ও ঠিক আছে, তুমি এখন যাও, অনেক রাত হয়ে গিয়েছে। আর তুমিও সাবধানে থেকো। বসন্ত, বসন্ত, আমাকে মুক্ত করো। আমি এত বছর ধরে বন্দি হয়ে আছি এই অন্ধকারে, এই যন্ত্রণায়। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওঠো বসন্ত, আমাকে মুক্ত করো। পারুল, তুমি এখানে? আমি পারুল নই, আমি চন্দ্রা। মাফ করবে, এই গভীর রাতে তুমি এখানে কেন এসেছো? চণ্ডীমণ্ডপে যাত্রা দেখছিলাম চম্পার সাথে, কিন্তু কিছুতেই মন বসছিল না। বারবার তোমার কথা মনে পড়ছিল। সেই দুপুরের ঘটনা, তোমার চোখে সেই মায়া। জানি না কিসের টানে এখানে চলে এলাম, কিন্তু আমার কিছু প্রশ্নের উত্তর চাই। বলো, কি জানতে চাও? পারুলকে কেন তুমি বারবার আমাকে ওই নামে ডাকো? বসন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে। তার চোখে পুরনো স্মৃতির ছায়া ভেসে উঠল। সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করে চন্দ্রাকে বলল। সবটাই তোমাকে তো খুলে বললাম, মনে হচ্ছে আমি মিথ্যে বলছি। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার একজন পিসি ছিল, যাকে হুবহু আমার মতো দেখতে। মা বলতেন পিসি খুব সুন্দরী ছিলেন, কিন্তু তার কোনো ছবি নেই বাড়িতে। হ্যাঁ, বিশ্বাস না হলে নিজের বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। তাহলে সেই স্বপ্নের মানে কি? জঙ্গলে আমার মতো দেখতে কোণের সাজে যে মেয়েটি ডাকছিল, সে কি আমার পিসি পারুল? কেন সে বন্দি? কেন মুক্তি চাইছে? এত রাতে কোথায় গিয়েছিলি? পারুল কে বাবা? এ কি বলছিস? পারুল আমার পিসি, তাই তো? আর তোমার সৎ বোন। চন্দ্রার মুখে এই কথা শুনে হরিহর চাটুর্যের মুখের রং যেন উড়ে গেল। সে আমতা আমতা করে বলল, কেউ না, কেউ না। তুমি আমার কাছ থেকে কিছু গোপন করছো। বলো, পারুল কে? বসন্ত কে? বললাম তো কেউ না। আর কেনই বা তুই ওদের কথা জিজ্ঞেস করছিস? হ্যাঁ, পারুল আমার পিসি আর তোমার সৎ বোন, তাই তো? কেন এই বাড়িতে তার একটা ছবিও নেই?
কেন তার নাম উচ্চারণ করলেই তুমি চুপ করে যাও? আমি সব জানি। এত কথা তুই কি করে জানলি? আমি জানি, কেউ আমাকে সবটা বলেছে। তুমি সম্পত্তির লোভে এত নিচে নামতে পারলে? তোমাকে আমার বাবা বলে ডাকতে ঘেন্না করছে। তুমি বাবা নামের কলঙ্ক। চুপ কর, আর একটা কথা বলবি না। সেই স্বপ্নের মানে কি? কেন পারুল কোণের বেশে এলো? কেন বলল আমাকে মুক্ত করো? আর সে যে এই গাছের তলায় দাঁড়িয়ে ডাকছিল, এই গাছের তলায় কি কিছু লুকোনো আছে? তুই যখন এই চিঠি পড়বি মা, হয়তো আমি তখন এই দুনিয়ায় থাকবো না। তুই কাল রাতে যখন পারুলের কথা জিজ্ঞেস করলি, তখন থেকে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। আমি আর পারছিলাম না এই পাপের বোঝা বয়ে বেড়াতে। হ্যাঁ রে মা, পারুল আমার নিজের ছোট বোন ছিল, আর সম্পত্তির লোভে অন্ধ হয়ে ওকে নিজের হাতে আমি সরিয়ে দিয়েছিলাম। দাদা, তুমি এখানে? আমাকে যেতে দাও, যেতে দাও দাদা, দয়া করে যেতে দাও। কোথায় যাবি? ওই নিচু জাতের ভিখারি পোলার সাথে ঘর করতে? আমাদের বংশের ইজ্জত ডুবিয়ে? আমি থাকতে তা কখনো হবে না পারুল। আমি বসন্তকে ভালোবাসি দাদা, আর বাবা তো বলে গিয়েছেন এই সম্পত্তির অর্ধেক আমার। আমি আমার অধিকার নিয়ে ওর কাছে যাবই। অধিকার? কিসের অধিকার? সব আমার। এই জমিদারি, এই সম্পত্তি শুধু হরিহর চাটুর্যের। এ কি কইলেন কর্তা? একেবারে শেষ কইরা দিলেন। এখন গাঁয়ের লোক জানলে তো আমাকে জানে মারবে। ও আমার থেকে সম্পত্তির ভাগ চাইছিল না মশাই, ও অবাধ্য হয়েছিল। এখন উপায় কি? চিন্তা করবেন না ছোট কর্তা, রটাইয়া দিমু। পারুলে পোলার লয়গা ভাইগা গেছে, আর ওই গয়নাগুলো পোলার ঘরে রাইখা ওকে চুরির দায় ফাঁসাইয়া দিমু। এক ঢিলে দুই পাখি মারবো। নায়েবের কথা মতো আমি সেই কাজই করেছিলাম মা। শুধু তাই নয়, সম্পত্তির পথে সবচেয়ে বড় বাধা ছিল আমার সৎ মা। তাই সবার আগে তাকেও বিষ দিয়ে শেষ করি। পরে যখন নায়েব আমাকে সম্পত্তির ভাগ চেয়ে ভয় দেখাতে শুরু করলো, আমি তাকেও এক গুপ্ত আততাই দিয়ে খুন করাই। আমি কোনো সাক্ষী রাখতে চাইনি, কিন্তু আজ 25 বছর পর যখন তোকে আর বসন্তকে দেখলাম, আমার পুরনো পাপ আমাকে কামড়ে ধরল। জঙ্গলের সেই বড় বট গাছটার নিচেই আজও পারুলের কঙ্কাল পড়ে আছে। পারলে তোর এই লোভী বাপকে ক্ষমা করিস মা। আজ 25 বছর পর চিতার আগুনে বসন্ত আর পারুলের বিচ্ছেদের এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আর অন্য এক চিতায় নিঃসঙ্গভাবে পুড়ছে হরিহর চাটুর্যের দেহ। যে সম্পত্তির জন্য তিনি এত রক্ত ছড়িয়েছিলেন, সেই সম্পত্তি আজ বড্ড অর্থহীন। চন্দ্রার গলার সেই জন্মদাগটা আগুনের আলোয় রক্তিম হয়ে ওঠে, যেন একটা অপূর্ণ প্রেমের যন্ত্রণার সাথে।